ভরা মৌসুমে রাজশাহীতে আমের বাজারে ধস, লক্ষণভোগ 15, ল্যাংড়া হিমসাগর 35 টাকা। ঈদের ছুটির প্রভাব। টানা ছুটির কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, ইয়ার্ডে আটকে আছে 45,000-এর বেশি। হবিগঞ্জে বাসে ধর্ষণের অভিযোগে চালক আটক, গাজীপুরে এটিএম বুথে কিশোরী ধর্ষণের মামলা। কক্সবাজারে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা ছেলে সহ নিহত 3। কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থী। পাথরকুয়ারিতে রাজস্ব আয়ের 6 গুণ বেশি ক্ষতি পরিবেশের। সিলেটে আর কোনো কোয়ারি লিজ না দেওয়ার সিদ্ধান্ত। সমগ্র বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। ভরা মৌসুমে রাজশাহীতে আমের বাজারে নেমেছে ধস। টানা ছুটিতে আম পরিবহন বন্ধ থাকায় থমকে গেছে বেচাকেনা। পাইকারি বাজারে লক্ষণভোগ আম বিক্রি হচ্ছে কেজি প্রতি 15 টাকায়। ল্যাংড়া হিমসাগরের দাম প্রতি কেজি 35 টাকায় নেমেছে। গেল বছর দাম ছিল এর চেয়ে 1.5 থেকে 2 গুণ বেশি। তবে টানা ছুটি শেষ হওয়ায় আবারও আমের বাজার চাঙা হওয়ার আশা করছে কৃষি বিভাগ। আমের জন্য বিখ্যাত রাজশাহী, ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত বানেশ্বর হাট। তবে এবার এই বাজারে নেমেছে ধস। আমের ভরা মৌসুমে ঈদের লম্বা ছুটিতে নেই কেনাবেচা। মন প্রতি লক্ষণভোগ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়, আর হিমসাগর ও ল্যাংড়ার দাম প্রতি মন 1400 থেকে 1600 টাকা। বাগান মালিকরা বলছেন, টানা ছুটিতে কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় ঢাকার বাজারে আমের দাম পড়ে গেছে। এই কারণে পাইকারি পর্যায়ে কমেছে দর। শহরের লোকগুলো প্রায় অধিকাংশ লোকই সব গ্রামে চলে এসেছে। শহরের লোকজন না থাকার কারণে যে যেখানে আম পাঠিয়েছে সব আমগুলোই ধরা। আম ব্যবসায়ীরা বলছেন, গত বছর রাজশাহী অঞ্চলে আমের উৎপাদন কম হওয়ায় দাম ছিল বেশি। এই বছর উৎপাদন বেশি হওয়ায় দাম নিম্নমুখী। বেশি আম হয়েছে এর জন্য হাতে একটু বাজার একটু কম, এর লাগে দাম একটু কম, ফলন হয়েছে বেশি। 550, 700, 800 বিক্রি হচ্ছে। আঠি গুঠি 750, 800। ওই ন্যাংরা 1000 থেকে 1500। বহুত আম আমদানি হচ্ছে, এলেই ধরেন যে সবাই চেষ্টা করছে, আবার অনেক টাইমে দাম বাড়তি হচ্ছে। কখনো ন্যাংরা যাচ্ছে 1000 টাকা, কখনো ন্যাংরা যাচ্ছে 1600 টাকা। গরমে আম দ্রুত পেকে যাচ্ছে, সেই সাথে ছুটির কারণে পরিবহন বন্ধ ছিল। তবে বৃষ্টি হওয়ায় আমের বাজার ফের চাঙ্গা হওয়ার আশা কৃষি বিভাগের। সারা দেশে ছড়িয়ে যাওয়ার কথা ছিল, ঈদের জন্য এটা একটু স্থির হয়ে গেছে এবং আশা করি খুব দ্রুত এটা নিরসন হয়ে যাবে এবং স্মুথলি সেই আমটা সারা দেশে চলে যাবে। রাজশাহীর 9 উপজেলায় 19,500 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 17,000 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে অন্যান্য বার এই সময়টাতে কি ধরনের বেচাকেনা থাকে এবং এবার তো বলা হচ্ছে যে টানা ছুটির কারণে বেচাকেনা অনেক কমে গেছে, সেক্ষেত্রে প্রান্তিক চাষিরা কিরকম কি দাম পাচ্ছেন? দেখুন, ঈদুল আজহার পর থেকেই মার্কেটটা অনেকটাই নিম্নমুখী। অর্থাৎ রাজশাহীতে শুরুর দিকে আম যখন উঠেছিল, সেই শুরুর দিকে যে দামটি ছিল সেই ধারা কিন্তু অব্যাহত ছিল না। অর্থাৎ ঈদের পরবর্তীতে সময় আমরা দেখেছি যে ঈদের আগে ঠিক যে আমগুলো, অর্থাৎ আঠি আম বা গুঠি আম যেটি বলা হয়ে থাকে, সেই আমগুলোই বিক্রি হয়েছিল 90 থেকে 100 টাকা। ঠিক তার পরবর্তীতে আমের দাম অনেকটাই নিম্নগামী এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে যেটি লক্ষণভোগ বা লখনা স্থানীয়ভাবে বলা হয়ে
হয়ে থাকে সেই আমটি এখন বিক্রি হচ্ছে 550, 500, কোথাও সর্বোচ্চ 700 টাকা মন হিসেবে আমরা দেখেছি। এবং এরপরে যদি বলা যেতে পারে যে ন্যাংরা এবং খেরসাপাতের কথা যদি বলা হয়ে থাকে, ল্যাংড়া আম আকার ভেদে এখানে আমরা দেখেছি যে 1200 থেকে সর্বোচ্চ 1600 টাকা মন এখানে বিক্রি হয়েছে। এটি কিন্তু পাইকারি আমের হাট। এরপরে কিন্তু এখান থেকে আমগুলো নিয়ে যাওয়া হয় মোকামে, তারপরে পাইকারি আড়তদাররা দেশের বিভিন্ন স্থানে এখান থেকে আমগুলো নিয়ে যায়। এবং আজকে খেরসাপাত আম সর্বোচ্চ বিক্রি হয়েছে আকার ভেদে 1600, কখনো 1700 টাকা সর্বোচ্চ দাম আমরা দেখেছি। এরপরে কিন্তু আর দাম নেই। অথচ গেল মৌসুমে এই আমগুলো ছিল, অর্থাৎ ল্যাংড়ায় এই সময় বিক্রি হয়েছে 2000 টাকার উপরে, অর্থাৎ 2200 থেকে 2400 টাকা মন বিক্রি হয়েছে ল্যাংড়া, এবং খেরসাপাত ছিল 2600 টাকা মন গেল বছর এই সময়টি বিক্রি হয়েছিল। কিন্তু এইবার পুরোটাই উল্টো চিত্র, অর্থাৎ 2000-এর উপরে কিন্তু আমের দাম উঠেনি। তার কারণ হিসেবে ঈদের লম্বা ছুটি ছিল, সেই সময় পরিবহনগুলো বন্ধ ছিল, কুরিয়ার সার্ভিসগুলো বন্ধ ছিল। সেই সাথে আম পরিবহনের জন্য যেহেতু ঈদুল আজহার সময় পণ্যবাহী সেই ট্রাকগুলো সবগুলো গরু বা অন্যান্য পশু পরিবহনেই ব্যস্ত ছিল। এবং সেই সাথে পাইকার যে আড়তদার তারা কিন্তু ঢাকামুখী, অর্থাৎ ঢাকার যে পাইকারি আড়তদাররা ছিল তারা কিন্তু রাজশাহীতে আসেনি, যেহেতু চাহিদা ছিল না, যার ফলে তারাও কিন্তু এখানে আসেনি, যার ফলে আমের দামটি অনেকটাই নিম্নমুখী, বা স্থানীয় ভাষায় বলতে পারি যে আমের দাম পড়ে গেছে, এটি তারা বলছেন। আমরা যে আমটি এখন দেখাচ্ছি এটি ল্যাংড়া আম, এটি সর্বোচ্চ বিক্রি হয়েছে আজকের বাজারে, এটি 1400 টাকায় এই আমটি বিক্রি হয়েছে। এবং ব্যবসায়ীরা বলছিল যে এখানে তারা একদিকে কোরবানির সময় যেমন ক্রেতা শূন্য ছিল, সেই সময় রাজশাহীতে মৃদু তাপদাহ যাচ্ছিল, যার ফলে একদিকে গরমে গাছে আমগুলো রাখতে পারছিল না, যারা চাষিরা রয়েছেন তারা রাখতে পারছিল না, অপরদিকে ক্রেতা শূন্য বাজার ছিল। ঠিক দুটো মিলেই রাজশাহীতে আমের যে দরপতন সেটি কিন্তু হয়েছে। তবে এখানে স্থানীয় যারা কৃষি কর্মকর্তারা রয়েছেন তারা একটি কথা বলছিলেন যে আগামী 2-1 সপ্তাহের মধ্যে হয়তো এই যে সংকট, তারা বলছিলেন যে সংকটটি তৈরি হয়েছে সেটি হয়তো তারা কাটিয়ে উঠবেন, এবং আমের যে ন্যায্য মূল্য তারা হয়তো পাবেন, চাষিরা পাবেন, এবং সেই সময় হয়তো আমের দামগুলো ঠিক আগের অবস্থায়, অর্থাৎ কাঙ্ক্ষিত দামটি চাষিরা পাবেন, এমনটি কিন্তু প্রত্যাশা করছিলেন। এই ছিল রাজশাহীর বানেশ্বর হাট থেকে আমের সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। ঈদের দীর্ঘ বন্ধের পর পণ্য ডেলিভারি বাড়তে শুরু করলেও এখনও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বিভিন্ন ইয়ার্ডে এখনও 44,548 একক কন্টেইনার রয়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি দেওয়া হয়েছে 2436 একক। এছাড়া বিভিন্ন জাহাজ থেকে কন্টেইনার নামানো হয়েছে 5206 একক। একই সময়ে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজীকরণ হয়েছে 3682 একক। বর্তমানে বন্দরের বহির্নোঙর ও বিভিন্ন জেটিতে 98টি জাহাজ আছে, এর মধ্যে 55টি জাহাজে কাজ চলছে। বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানিকারকরা পুরো দমে পণ্য খালাস শুরু না করায় জট বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাস চালক ও হেলপারের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় বাস চালক সাব্বির মিয়াকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী কিশোরীকে। পুলিশ জানিয়েছে ঢাকা থেকে বাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন ওই কলেজ ছাত্রী। শায়েস্তাগঞ্জ নামার কথা থাকলেও ওই ছাত্রী ঘুমিয়ে পড়ায় সিলেট পর্যন্ত চলে যান। পরে আজমিরিগঞ্জ যাওয়ার জন্য আরেক বাসে ওঠেন তিনি। শেরপুরে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর বাসে একা পেয়ে চালক সাব্বির ও হেলপার লিটন ওই কিশোরীকে ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন, সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়। আটক করা হয় বাস চালককে, তবে পালিয়ে গেছে বাসের হেলপার। গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে একটি ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরী। স্বজনদের অভিযোগ, একটি কারখানায় কাজ করতেন ওই কিশোরী। টাকা তোলার জন্য বেসরকারি এটিএম বুথে নিয়মিত আসা যাওয়ার সুবাদে সেখানকার নিরাপত্তা কর্মী লিটনের সাথে তার পরিচয় হয়। অন্য কারখানায় ভালো বেতনের চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে রবিবার সকালে কিশোরীর বাবা ও কিশোরীকে ওই বুথে ডাকেন লিটন। এক পর্যায়ে কিশোরীর বাবাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে লিটন বুথের ভেতরে কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় শ্রীপুর থানায় মামলা করে ভুক্তভোগী। পুলিশ বলছে অভিযুক্ত লিটনকে ধরতে অভিযান চলছে।
ডাচবাংলা ব্যাংকের নিরাপত্তা কর্মী, সে তাকে একটা চাকরি দেওয়ার প্রলোভন দেখে তাকে ওই বুথে বসে রাখে। এরপর তার বাবা মা আসলে তাদেরকে বলে যে তালা স্পিনিং মিলছে তাকে 12,000 টাকার বেতনে একটা চাকরি দিবে, তাদেরকে চলে যেতে বলে। সেই ক্ষেত্রে ভিকটিমের বাবা মা চলে গেলে সে বুথের ভিতরে তাকে ধর্ষণ করে। রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে 2 শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিহাব মণ্ডল ও হাসমত আলী নামে 2 যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বেলা 11টার দিকে উপজেলার বনগ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে বেলা 11টার দিকে স্কুল থেকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলেন 2 শিক্ষার্থী। বনগ্রাম এলাকায় পৌঁছালে শিহাব ও হাসমত তাদের পথ রোধ করে। 2 শিক্ষার্থীকে ভয় দেখিয়ে পাশের পানের বরজে নিয়ে ধর্ষণ করে তারা। বিষয়টি কাউকে জানালে তাদেরকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। পরে তারা পরিবারকে জানায়। এ ঘটনায় রবিবার বিকালে থানায় মামলা করলে 2 আসামির একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। কক্সবাজারের রামুতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজারের পিএমখালী এলাকার ব্যবসায়ী হাবিবুব উল্লাহ ও তার 10 বছরের ছেলে রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকুল এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী কাভার্ড ভ্যানের সাথে চট্টগ্রামগামী পূরবী বাসের সংঘর্ষ হয়। এ সময় বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। হতাহতরা সবাই বাস যাত্রী। দুর্ঘটনা কবলিত এলাকা থেকে কাভার্ড ভ্যান ও বাসটি জব্দ করা হয়েছে, তবে পালিয়েছে কাভার্ড ভ্যানের চালক। এদিকে সকালে কুষ্টিয়া সদরে বাস ট্রাক সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় বাস ও ট্রাক জব্দ করা হলেও পালিয়েছে চালক। এছাড়া জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত, আহত অন্তত 5 জন। স্পটে আসি দেখলাম ওখানে একটা পুরুষ মধ্যবয়স্ক আর একটা শিশু মারা গেছে। নাস্তা করার সময় একটা আওয়াজ হয়েছিল, যখন আওয়াজ হয়েছিল তখন আমরা দূরে দূরে এখানে এসে দেখি গাড়িটা গিয়া হয়ে গেছে, উল্টে গেছে। পূরবী বাস যে কক্সবাজার থেকে চট্টগ্রাম দিকে যাচ্ছে, আর ওই একটা কভার ভ্যান চট্টগ্রাম থেকে কক্সবাজার দিকে যাচ্ছে। দেখে এখানে রশিদনগর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদনগর জেডিঘাট রাস্তার মাথায় মুখোমুখি সংঘর্ষে হয় এবং তার মধ্যে 3 জন নিহত মারা যায়। সিলেটের জাফলংয়ে 2 উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বহিষ্কৃত যুবদল নেতা জাহিদকে প্রধান আসামি করে 159 জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা করে পুলিশ। সিলেট পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, রবিবার রাতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় 9 জনের নাম উল্লেখ সহ 150 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। শনিবার জাফলংয়ে সাংবাদিকদের সাথে কথা বলে বের হওয়ার সময় উপদেষ্টাদের গাড়িবহর অবরোধ করেন শ্রমিকরা। এ সময় পাথর কোয়ারি লিজ দেওয়ার দাবি জানান তারা। প্রায় 10 মিনিট পর পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পাথর কোয়ারি থেকে সরকার যে রাজস্ব পায় তার 6 গুণ বেশি ক্ষতি হয় পরিবেশের। পাথর কোয়ারির কারণে ধ্বংস হচ্ছে বন, পাহাড় ও নদী। লাভবান হয় সুবিধাভোগী একটি গোষ্ঠী। পরিসংখ্যান বলছে, দেশের মোট ব্যবহৃত পাথরের 6% আসে কোয়ারি থেকে। এ বাস্তবতায় সিলেটে আর কোনো পাথর কোয়ারির লিজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি সিলেটের জাফলং। সাদা পাথর এখানকার পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণ। তবে এই প্রকৃতি ধ্বংসের মুখে। 2020 সালে সারা দেশে সব কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ করে সরকার। তবে 5 আগস্টের পর প্রশাসনিক নজরদারির অভাবে ফের সক্রিয় হয়ে ওঠে পাথর খেকোররা। চলে অবাধে পাথর উত্তোলন। শনিবার সিলেটের জাফলং পরিদর্শন শেষে পরিবেশ উপদেষ্টা বলেন, পাথর কোয়ারির কারণে ধ্বংস হচ্ছে এখানকার পরিবেশ। জানান, আর কোনো পাথর কোয়ারির ইজারা দেয়া হবে না।
বাংলাদেশ থেকে যত পাথর তুলে তা কেবলমাত্র দেশের পাথরের চাহিদার 6% মেটায়, বাকিটা আমি আমদানি করি। যেহেতু আমি নিয়ন্ত্রণে কখনোই রাখা যাচ্ছে না, তাহলে আমদানি যেহেতু আমরা করি, তাহলে আমরা কি ভাববো এইভাবে করে কি আমরা জাফলং, লোভাছড়া, বিছানাকান্দি, সাদা পাথর, আরেকটা জায়গার নাম বলেন ভোলাগঞ্জ সব নষ্ট করে দেব? পরিবেশ আইনবিদ সমিতির মতে 2014 থেকে 2019 সাল পর্যন্ত দেশের সব পাথর কোয়ারি থেকে 38 কোটি 50 লাখ টাকা রাজস্ব আদায় করা হয়। এর অপর পিঠে ক্ষতির পরিমাণ ভয়াবহ। মানচিত্র থেকে যদি আমরা আসলে সিলেটকে না সরাতে চাই, এই অংশকে যদি আমরা শেষ হতে দিতে না চাই, তাহলে এখনই আসলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই যুগোপযোগী সিদ্ধান্ত, এবং আমাদের একটা প্রত্যাশা থাকবে যে এটাকে কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য যা যা করণীয় সেই কাজটুকু করবেন। এদিকে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে মোবাইল কোর্ট ও টাস্ক ফোর্সের মাধ্যমে অভিযান চালানোর কথা জানিয়েছে প্রশাসন। সবাই মিলে এই সমন্বিত উদ্যোগগুলো নিব, অ্যাজ ওয়েল এজ যারা এখানে বিভিন্ন স্টেক হোল্ডার আছে বা জনপ্রতিনিধি যারা আছে, এলাকার সম্মানিত ব্যক্তি যারা আছেন, তাদের সাথে কোঅর্ডিনেট করে কিভাবে করা যায় একটা সুন্দরভাবে সরকারের সিদ্ধান্তটা বাস্তবায়ন করা যায়, এটার জন্য আমরা চেষ্টা করব। পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটে প্রশাসন, রাজনীতিবিদ ও জনগণের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলছেন পরিবেশবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সিলেটে আর কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না, কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখুন, সেক্ষেত্রে আসলে প্রথমেই আপনাকে একটা তথ্য দিয়ে শুরু করতে চাই। সেটি হলো যে অল্প কিছুক্ষণ আগে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হলো সিলেট সদর উপজেলার ধোপাগুল নামক যে জায়গাটি রয়েছে সেখানে অন্তত শতাধিক স্টোন ক্রাশার মিল রয়েছে, এবং এই মিলগুলোতে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ এবং বিজিবি সদস্যরা মিলে সেগুলোর যে বিদ্যুৎ লাইন ছিল সেই সংযোগটি কিন্তু বিচ্ছিন্ন করা কার্যক্রম এখনও চলমান রয়েছে। এবং এই সিদ্ধান্তটি কিংবা এই নির্দেশটি দিয়ে গিয়েছিলেন জ্বালানি উপদেষ্টা গত শনিবার, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে আজকে এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরেও আসলে শনিবারে যখন উপদেষ্টাদের গাড়ি বহর আটকিয়ে দেওয়া হয় সেই ঘটনায় কিন্তু গতকালকে রাতে মামলা করা হয়েছে গোয়েনঘাট থানায়, এবং গোয়েনঘাট থানা পুলিশের তৎপরতায় এবং অন্যান্য প্রশাসনের সদস্যদের তৎপরতায় কিন্তু এই যে মামলার যে আসামি যারা রয়েছে তাদেরকেও কিন্তু গ্রেফতারের যে অভিযান সেটি কিন্তু পরিচালিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আসলে উপদেষ্টাদের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রশাসন, পুলিশ প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন কিংবা স্থানীয় যারা প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে তৎপরতা সেটি কিন্তু চালাচ্ছেন। এর বাইরেও আসলে যে তথ্যটি আপনাকে দিতে চাই সেটি হলো পরিবেশ উপদেষ্টা কিন্তু বলে গিয়েছিলেন যে আসলে সিলেটে আর কোনো ধরনের পাথর কোয়ারি কিন্তু নতুন করে সরকার লিজ দিবে না, এবং এর পেছনের যে কারণটি তিনি উল্লেখ করেছেন সেটি হলো যে আসলে পাথর কোয়ারি লিজ দেওয়ার কারণে সরকারের যে পরিমাণ রাজস্ব আদায় হয়ে থাকে তার চেয়েও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সিলেটের প্রাণ প্রকৃতি এবং পরিবেশের। পাশাপাশি এই যে ভারী ট্রাকগুলো যেগুলো আসলে সিলেটের সড়ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় যায় সেই কারণে কিন্তু সড়কেরও নানাভাবে আসলে ক্ষতি হয়, এবং এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম সিলেটের বেলার যিনি সমন্বয়ক রয়েছেন তার সঙ্গে। তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন সেটি হলো 2014 থেকে 2019 সাল পর্যন্ত দেশে সবগুলো পাথর কোয়ারি মিলে 38 কোটি 50 লক্ষ টাকা কিন্তু রাজস্ব আদায় করা হয়, কিন্তু এর বিপরীতে শুধুমাত্র কোম্পানিগঞ্জের শারফিন টিলাকে পাথর কোয়ারি ঘোষণা করার ফলে অন্ততপক্ষে পরিবেশ এবং রাস্তাঘাটের ভাঙচুর এই সব কিছু মিলিয়ে সরকারের অন্তত 250 কোটি টাকার ক্ষতি হয়েছে। তো এই যে আসলে ক্ষতি, এটি শুধুমাত্র একটি টিলার যে পরিসংখ্যান সেটি তিনি আমাদেরকে দিয়েছেন, এবং তিনি বলছেন যে এভাবে অন্যান্য যে পাথর কোয়ারিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেও কিন্তু আসলে পরিবেশ নানাভাবে বিপর্যস্ত হচ্ছে, ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, আমাদের প্রাণ প্রকৃতির ক্ষতি হচ্ছে, পাশাপাশি সড়কের ক্ষতি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে আসলে এই যে ক্ষতি সেটির পরিমাণ অন্ততপক্ষে 1000 কোটি টাকার গিয়ে দাঁড়িয়েছে, এবং এটি কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তো এইসব আসলে পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে সরকারের যে এই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে পরিবেশবিদ কিংবা যারা পরিবেশ নিয়ে কাজ করছেন, সচেতন নাগরিক সমাজে যারা প্রতিনিধি রয়েছেন তারা সবাই সাধুবাদ জানাচ্ছেন। জি, রানা মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ। করোনা সংক্রমণ বৃদ্ধিকে কেন্দ্র করে চট্টগ্রামে কেউ সুরক্ষা সরঞ্জামের অহেতুক দাম বাড়ালে তার বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ বিষয়ে জেলা প্রশাসনকে সাথে নিয়ে শীঘ্রই বাজারে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ড পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, ইতোমধ্যে করোনা সংক্রমণ প্রতিরোধে সবগুলো সেবা সংস্থার সমন্বয়ে বৈঠক হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল সহ বেশ কিছু হাসপাতালে করোনা ওয়ার্ড খোলা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে সিটি কর্পোরেশন বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছে বলেও জানান তিনি। খুব শিগগিরই ওয়ার্ডগুলোকে সংক্রমণের ঝুঁকির মাত্রা অনুযায়ী ভাগ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিটি মেয়র। মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে, মাস্ক কমপ্লিটলি বাজার থেকে গায়েব করে দেওয়ার চিন্তা ভাবনা করছে এবং যত ধরনের প্রিভেন্টিভ মেজার্স, এই যে গ্লাভস থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোশন, স্যানিটাইজার থেকে শুরু করে সব কিছু মার্কেট শর্ট হয়ে যাচ্ছে। আমি তাদের ব্যাপারে বলতে চাই, কোনো ধরনের অসাধু ব্যবসায়ীকে আমি এক বিন্দু ছাড় দিতে রাজি নই। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রত্যন্ত এলাকার যোগ্য ও প্রতিভাবানদের পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে চট্টগ্রামের বাঁশখালীতে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। রিজভী বলেন, আশির উদ্দিনের মতো প্রতিভাবানদের এগিয়ে নিতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আশির উদ্দিনের গ্রামের বাড়ি হুঁইছড়িতে যান রুহুল কবির রিজভী। তরুণ এই নির্মাতাকে উৎসাহ দিতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দেয়া হয় আর্থিক সহায়তা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। আমাদের এই রাষ্ট্রের মধ্যে কত যে এলভা এডিসন, কত যে জেমস ওয়ার্ট, কত যে রাইট ভ্রাতৃদ্বয়, রাইট ব্রাদার্সরা জন্ম হচ্ছে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এরা অঙ্কুরেই ঝরে যায়। আসির উদ্দিনরা যাতে না ঝরে যায়, এটাই হচ্ছে তারেক রহমানের মূল উদ্দেশ্য। ভূমি অধিগ্রহণ না হওয়ায় নির্মাণের পরেও চালু করা যায়নি মুন্সিগঞ্জের দুটি সেতু। 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটিতে সংযোগ সড়ক না থাকায় কোনো সুফল পাচ্ছে না এলাকাবাসী। জটিলতা কাটিয়ে সেতু চালু করতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মুন্সিগঞ্জে চরাঞ্চলে 5টি ইউনিয়নের প্রবেশদ্বার মুন্সিরহাট ও হামিদপুরে দুটি সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় 2023 সালে শুরু হয় নতুন সেতুর কাজ। গত এপ্রিলে আরসিসি সেতু নির্মাণ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না এগুলো। এলাকাবাসী বলছে, সেতু নির্মাণের আগেই সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণ না করায় বর্তমানে বাড়িঘর ও দোকানপাট ছাড়তে চাইছে না মালিকরা। এ কারণে ঝুঁকিপূর্ণ পুরনো বেইলি সেতু দিয়ে চলছে যাতায়াত। রাস্তা না নিয়ে ব্রিজ বানায় লাইছে, তো এই ব্রিজ বানায় লাভ কি যদি আমরা চলাচলই করতে না পারি? এতটা খরচ করে ব্রিজ বানালে আমরা রাস্তায় নাই যাইতে পারি না, কি লাভ হইল? আগের ব্রিজ তো ভালো ছিল আমাদের, এই যে ঘরবাড়ির উপরে ব্রিজ উঠায়, ব্রিজ এখন ওপেন করে নাই। ভূমি মালিকদের অভিযোগ, সেতু নির্মাণের আগেই সংযোগ সড়কের জন্য সম্পত্তি অধিগ্রহণ শুরু না করে প্রতারণা করেছে কর্তৃপক্ষ। সরকারি প্রক্রিয়া মেনেই অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবি মালিকদের। ব্রিজের পাশেই সরকারি খাত জমি থাকার পরেও ব্রিজটা কেন মালিকানা জমির উপর দিয়ে উঠাইলো, এটা আমরা সাধারণ মানুষ বা এই জায়গায় যারা মালিক আছে কেউই বুঝতে পারি না। আমাদের ন্যায্য মূল্য দেওয়া হয় নাই, এই কারণে আমাদের ঘরদুয়ার এখন পর্যন্ত আমরা বানতাছি না। সেতুর কাজ শেষ হলেও জমি বুঝে না পাওয়ায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে জানালেন কর্মকর্তারা। 2022 সালে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয় আর কি। এখন আপনার সর্বশেষ ধারা মানে 8 ধারায় নোটিশ জারি হয়ে গেছে। সামনে দখল হস্তান্তর সম্পন্ন হবার পরে আমরা হয়তো ওই জায়গায় মূল অ্যাপ্রোচটা কাজ করতে পারবো আর কি। দ্রুত সংযোগ সড়ক স্থাপন করে সেতু দুটি ব্যবহারের উপযোগী করার দাবি 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষ এই সংযোগ সড়কের অভাবে নানা ধরনের বিড়ম্বনায় পড়ছেন। কবে নাগাদ সংযোগ সড়কটি কাজ শুরু হতে পারে বা চালু হতে পারে, কি বলছে কর্তৃপক্ষ? দেখুন, আমরা প্রতিবেদনে প্রথমেই দেখিয়েছি সংযোগ সড়ক না থাকার কারণে এই যে দুটি
আরসিসি সেতু নির্মাণ হওয়ার পরেও এর ব্যবহারের থেকে বঞ্চিত হচ্ছেন ৫ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সড়ক বিভাগ যেটা বলছেন যে এই প্রকল্পটি বাস্তবায়নের ৯৫% কাজ সমাপ্ত, মানে সেতু দুটো নির্মাণ হয়ে গেছে, কিন্তু সংযোগ সড়কের জন্য তারা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করবার জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন। তো এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে 2025 জুনের মধ্যে শেষ হওয়ার কথা সেটি শেষ হচ্ছে না, আর এই কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা যেটি বলছেন 2023 সালে এই যে ঝুঁকিপূর্ণ সেতুটির যাতায়াত থেকে ইউনিয়নবাসীদেরকে রক্ষা করবার জন্য যে নতুন সেতুটি নির্মাণ হয়েছে, দুটি নির্মাণ হলো, তার সুফল থেকে কিন্তু তারা সম্পূর্ণরূপে বঞ্চিত হচ্ছেন। এখনও কিন্তু তাদেরকে ঝুঁকি নিয়ে এই যে ভাঙা সেতুটি দিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে। তার জন্য তারা যেটি বলছেন যে এই সেতু দুটোর যে স্থানে ছিল পুরনো অবস্থানে, সেখানেই যদি সেতু দুটি নির্মাণ করা হতো তাহলে এই ভোগান্তিতে পড়তো না। ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে এই যে দুটো সেতু নির্মাণ করা হয়েছে, আরসিসি সেতু 20 কোটি টাকা ব্যয় করে, তার যে সংযোগ সড়ক হওয়ার কথা, যেদিকে দিয়ে ওঠার কথা বা নামার কথা, সেখানে এখনও কিন্তু কোনো ব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে না। বড় বড় গর্ত হয়ে রয়েছে এবং যেদিক দিয়ে সংযোগ সড়কটি হওয়ার কথা সেই সংযোগ সড়কের স্থানে মুন্সিরহাটের যে সেতুটি, সেখানে কিন্তু মুন্সিরহাট বাজারের পরবর্তী যে জায়গাটা, সেখানে কিন্তু প্রায় 50টিরও অধিক দোকান কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি। এসব দোকান মালিকরা যেটি বলছেন, তারা সরকারের নির্ধারিত ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে তারা যদি নির্ধারিত মূল্যটি, ন্যায্য মূল্যটি বুঝে না পান, তারা কিন্তু জায়গাটি ছাড়ছেন না। আর এই যে ভূমি মালিক এবং সড়ক বিভাগের উভয়ের প্রতি যে দোষারোপ, এই দোষারোপের কারণে কিন্তু ভোগান্তিতে পড়ছেন এই ৫ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। তারা যেটি বলছেন, তারা যে স্বপ্নে বুক বেঁধেছিলেন 2023 সালে যে নতুন সেতুটি ব্যবহার করবেন। যে স্থাপনা বা দোকানগুলো দেখা গেল, সেটি কি অনেক আগে থেকেই ছিল নাকি নতুন করে নির্মিত হয়েছে? সেতু নির্মাণের পূর্ব থেকে, সেতু নির্মাণের বহু পূর্ব থেকে তারা যেটি বলছেন যে বহু পূর্ব থেকেই 50 থেকে 80 বছর পূর্ব থেকে তারা কিন্তু এই ব্যক্তি বা ক্রয়কৃত সম্পত্তিটি কিন্তু তারা ভোগ দখল করছেন। এবং একই সাথে হামিদপুরে যে ব্রিজটি রয়েছে, সেখানের দুই পারে যেই বাড়িঘরগুলো রয়েছে, তারা বলছেন যে প্রায় 20 থেকে 30 বছর আগে কিন্তু তারা এই জমিগুলো ক্রয় করে সেখানে বসতি স্থাপন অধিগ্রহণ করে সংযোগ সড়ক তৈরি হবে, সেটি আমরা আশা করছি। জিতু রায়, আপনাকে অনেক ধন্যবাদ। লালমনিরহাটের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি গাড়ি আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ভোরে কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। স্থানীয়রা জানান, হাতিবান্ধার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করে। পরে কাকিনা পেট্রোল পাম্পের কাছে গাড়িটি থামাতে বাধ্য হয় চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক সহ দুজনকে আটক করে। বর্তমানে তারা কালীগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই, যার পর গাড়িটিকে উদ্ধার করি, উদ্ধার করে থানায় নিয়ে আসি 2 জন লোক সহকারে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। ভোরে উপজেলার দক্ষিণ লক্ষণখোলা পাতাকাটা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে 6 জনের একটি দল একটি জ্বালানি তেলের দোকান লুটের চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে। বাকিরা পালিয়ে গেলেও একজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় ওই তরুণ। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের পরিচয় নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে নোঙর করা একটি লঞ্চের পন্টুন থেকে এক যাত্রী নিখোঁজ হয়েছে। রাতের ওই ঘটনায় সকাল থেকে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলার তজুমউদ্দিন থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে যাত্রীবাহী লঞ্চ ফারহান 3। রাত 2টার দিকে যাত্রা বিরতিতে মুন্সিগঞ্জে লঞ্চটি নোঙর করে। এ সময় আরেক যাত্রীকে এগিয়ে দিতে লঞ্চ ঘাটে নামে রফিকুল ইসলাম। পরে লঞ্চে ওঠার সময় পন্টুন থেকে ধলেশ্বরীতে পড়ে যায় রফিকুল। এ ঘটনায় সকাল থেকে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি টিম অভিযান চালাচ্ছে। তবে নদীর গভীরতা এবং তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান কিছুটা
ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ডুবুরিরা। সরকারি সহায়তা না পেয়ে 4 দশক পর নিজেরাই সংস্কার করলেন বগুড়া জেলার যমুনা নদীর পাশের সোনাতলা বাঁধ। এই সংস্কার নদী ভাঙন থেকে রক্ষার পাশাপাশি পুনরায় তৈরি করেছে স্থানীয় সড়ক সংযোগ। এতে করে সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার প্রায় 1.5 লক্ষ মানুষের চলাচলে সুবিধা নিশ্চিত হবে। এই বাঁধটি বগুড়া জেলার সোনাতলায় 4 দশক আগে বন্যা ও ভাঙনে নিশ্চিহ্ন হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার মধ্যে। দপ্তরে দপ্তরে ঘুরে ক্লান্ত এলাকাবাসী এবার নিজস্ব অর্থায়ন আর স্বেচ্ছাশ্রমেই বানিয়ে নিয়েছেন তাদের যোগাযোগের জরুরি বাঁধটি। গত ডিসেম্বরে চাঁদা তোলা শেষে স্বেচ্ছাশ্রমে শুরু হয় এর সংস্কার কাজ। পূর্ব তেকাইনি চুকাইনগর থেকে সুজালের পাড়া গুচ্ছগ্রাম পর্যন্ত 40 ফুট প্রশস্ত এই বাঁধ 1.5 কিলোমিটার। 20-25 গ্রামের লোক আমরা সহযোগিতা করে এই খালটা উদ্যোগ নিয়ে আমরা কিছু টাকা দিয়ে আমরা ইয়ে করতেছি। বাঁধটা আমাদের সবাই মিলে বাঁধটা করছি আমরা নিজের অর্থায়নে করার পর আমাদের একটু সুবিধা ফিরে আসছে। বাঁধ নির্মাণে এলাকার সব শ্রেণী ও পেশার মানুষ সহযোগিতার হাত বাড়ান। 500 থেকে 1 লাখ টাকা পর্যন্ত চাঁদা দিয়েছেন স্থানীয়রা। এলাকার সমস্ত ভিক্ষুক থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যারা আছে সবাই অর্থ দান করেছে এবং এই বাঁধ নির্মাণ করতে গিয়ে কিছু সরকারি রাস্তা ছিল, বাকি যে 4000 ফিটের মতন আছে হলে বেসরকারি লোকের রাস্তার জমি জমা যারা প্রায় 20 থেকে 25 বিঘা জমির মতন হবে তারা দান করেছে রাস্তার সুবিধার জন্য। বাঁধের 80% কাজে ইতিমধ্যেই ব্যয় হয়েছে প্রায় 50 লাখ টাকা। বাকি অসম্পূর্ণ কাজে মানুষের পাশে থাকবে স্থানীয় সামাজিক সংগঠন মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্ট। তারা এত নিরীহ 1000, 2000, 5000 তারা নিজেদের উদ্যোগে এই টাকাটা দিচ্ছে। তাদের পাশে আমি অনেক আগে থেকে আছি, ইনশাল্লাহ এখনও থাকব এবং আমার সোর্স থেকে যদি গভর্নমেন্ট লেভেলে কোনো সুযোগ থাকে আমি সেটা করব। 1940 সালে সরকারি নথিতে উল্লেখ করা পূর্ব তেকাইনি চুকাইনগরের বাঁধটি 1984 সালের বন্যায় ব্যাপক ক্ষতি হয়। এতে বিপদে পড়েন বগুড়ার 2 উপজেলার অন্তত 40 গ্রামের 50,000 মানুষ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সোনাতলা, বগুড়া। লক্ষ্মীপুরে চতালিয়া বাজার ও আশপাশের খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকালে সদর উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 1/2 শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত 15 দিন ধরে জেলার বিভিন্ন স্থানে খালের 2 পাশের অবৈধ প্রায় 500-র বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরে বেশিরভাগ খালের 2 পাড়ে কয়েক হাজার অবৈধ স্থাপনা গড়ে তোলে দখলদাররা। এতে মাছ চাষে বিঘ্ন হওয়ার পাশাপাশি সামান্য বৃষ্টিতে পৌর শহর সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হয় স্কুল শিক্ষার্থী নাফিসা জান্নাত আঞ্জুমানকে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার জুনেল মিয়াকে জিজ্ঞাসাবাদের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। দুপুরে মৌলভীবাজারে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, স্কুলে যাওয়ার পথে প্রায়ই জান্নাতকে উত্ত্যক্ত করত প্রতিবেশী জুনেল। 12 জুন বাড়ি ফেরার পথে জান্নাতকে ধর্ষণের চেষ্টা করে জুনেল। এ সময় চিৎকার করতে থাকলে জান্নাতকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ একটি ছড়ায় ফেলে পালিয়ে যায় জুনেল মিয়া। 2 দিন পর 14 জুন জান্নাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে চিৎকার করে যখন তার মুখ আটকে রাখে, মুখ আটকে তাকে গলা টিপে হত্যা করে। এটা হলো প্রাথমিকভাবে আমরা তার কাছ থেকে, বিশেষ করে একুশ যে সে তার কাছ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে বড় ভাই ও ভাতিজার মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর পলাতক অভিযুক্তরা। স্বজনরা জানান, গতকাল দুপুরে মনিরের ঘরের সামনে তার বড় ভাই বাবুল মিয়ার স্ত্রী মাটির চুলায় রান্না করছিলেন। এ নিয়ে ভাই ভাবির সাথে কথা কাটাকাটি হয় মনিরের। এর জেরে বড় ভাই বাবুল ও ভাতিজা শাওন মারধর শুরু করলে গুরুতর আহত হন মনির। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় মনির। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঝিনাইদহে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা নিহতের পর অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ফয়সাল মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের।
রাজশাহী বিভাগে ৪ মাসে চুরি, ছিনতাই, ডাকাতির মামলা হয়েছে অন্তত ৩৯০টি, অর্থাৎ গড়ে প্রতি মাসে এ ধরনের অপরাধের ঘটনা প্রায় ১০০। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে। তবে অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ তৎপরতার আশ্বাস পুলিশের। রাজশাহী বিভাগে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৪০০রও বেশি। ডাকাতির ঘটনাই ঘটেছে ২৯টি, আর সবচেয়ে বেশি হয়েছে সিরাজগঞ্জে। পুলিশের তথ্য বলছে ২৮৪টি চুরির ঘটনার মধ্যে ৫৪টি হয়েছে বগুড়ায়। দস্যুতার দিক থেকেও এগিয়ে এই জেলা। প্রতি মাসেই এই ধরনের অপরাধের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি তাদের। যারা ব্যবসায়িক রয়েছে আমরা আতঙ্কিত, কারণ এরকম হরহামেশা চুরি আশপাশে অনেক জায়গাতেই হচ্ছে। ফুটেজ চেক করি, ফুটেজে ক্লিয়ার দেখা যায় চোরকে। তো ১ মাস আগে আমি কমপ্লেনও করি, এজাহার করি। পাশাপাশি অনেক কয়েকটা দোকানেও কাটছিল তালা, তো সবাইকে নিয়ে এজাহার করে আমি কমপ্লেন করি থানায়। তো ১ মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমার জানা নাই কেন ধরতে পারে নাই পুলিশ। নিজের বাড়ি চুরি হয়েছে, সেখানে মোবাইল এবং টাকা পয়সা চুরি হয়েছে, থানায় অভিযোগ দিয়েছিলাম, জিডি করছিলাম, সেখানে আমি কোনো প্রতিকার পাইনি। বিশ্লেষকরা বলছেন প্রশাসনের দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। ক্রমেই বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এর পেছনে কিছু দলের ইন্ধনেরও অভিযোগ রয়েছে। কেউ আসলে দায়িত্বশীল আচরণ করছে না। যদি আপনার গুড গভর্নেন্স, সুশাসন থাকতো তাহলে এই সমস্যাগুলো হতো না। ইভেন বিচার ব্যবস্থার সেখানকার দুর্বলতা আছে, দুর্বল প্রসিকিউশন ব্যবস্থা আছে। এর বাইরে যেটা আছে রাজনৈতিক দলগুলোর যে ইন্ধন যোগানো। পুলিশের কর্মকর্তারা বলছেন ৫ আগস্টের পর মনোবল হারানো বাহিনীর সদস্যরা আবারও সক্রিয় হয়ে মাঠে নেমেছেন। অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ তৎপরতা রয়েছে তাদের। দেশের বিদ্যমান আইন ও বিধির আলোকে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি এবং অপরাধীদেরকে যেন আইনানুগ প্রক্রিয়ায় বিচারের সম্মুখীন করা যায়, সেই জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। ৪ মাসে এসব চুরি, ছিনতাইয়ের ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঢাকার দোহারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। দুপুরে কুসুমহাটি সুন্দরীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলা বিএনপির সদস্য আমজাদ হোসেন মোল্লা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এমন সময় তার পথ রোধ করে উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কুসুমহাটি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মিয়া সহ কয়েকজন। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় ৬ জন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ পেলে আইনি ব্যবস্থার আশ্বাস পুলিশের। এরই সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।